ডিয়ার স্টুডেন্টস, বয়েলের সূত্র, চার্লসের সূত্র হয়ে গেছে। এবার আমরা আজকে গ্যাসের আচরণ পার্ট 4 এ রান করব, যেখানে তিনটে সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর তার সঙ্গে অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটে সূত্রকে এক করে দেখব। তার কারণ আমরা জানি আদর্শ গ্যাস, ঠিক আছে, আইডিয়াল গ্যাস যাদের বলে আমরা চিনি, সেই আদর্শ গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং একইভাবে অ্যাভোগাড্রো সূত্র সবগুলোই একইভাবে মেনে চলে। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্র থেকে কি পেয়েছি? V is proportional, inversely proportional, ব্যস্তানুপাতিক সম্পর্কিত প্রেসারের যখন গ্যাসের অণুর সংখ্যা বা ভর এবং টেম্পারেচার ঠিক না। এর মানে হচ্ছে মাস, মানে অণুর সংখ্যা স্থির থাকলে মাসও স্থির থাকবে, একই ব্যাপার। এর যদি অণুর সংখ্যা হয় বা মোল সংখ্যা হয়, মোল সংখ্যা যদি স্থির হয় তাহলে মাসও বা ভরও স্থির, একই ব্যাপার। 2 নম্বর হলো চার্লসের সূত্র, উষ্ণতা কেলভিন স্কেলে প্রকাশ করলাম, তার সঙ্গে সমানুপাতিক। যখন গ্যাসের অণুর সংখ্যা বা ভর বলতে পারো এবং তার সঙ্গে প্রেসার, চাপ। 3 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ স্থির উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুপাত, অর্থাৎ V is proportional to N, যখন উষ্ণতা এবং চাপ স্থির, যেটা অ্যাভোগাড্রো সূত্র। এবার এই তিনটেকে যদি এক করে দিই তাহলে ভলিউমের সঙ্গে আয়তনের সঙ্গে রিলেশনশিপ কেমন হলো? V is proportional to T আর N inversely proportional to T। যখন যেহেতু তিনটেকে এক করেছি ভেদের নিয়ম অনুসারে, তখন আর কোনো স্থির ধ্রুবক থাকবে না, V T P পরিবর্তনশীল। সব তিনটাকে এক করে দিয়েছি, ঠিক আছে। তার মানে কি হলো? V proportional to একটা ধ্রুবক নিয়ে এসে আর এন টি বাই টি, পার্টের বসিয়ে লিখি ধ্রুবক। PV is equal to NR। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কি? এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস তারা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র সব মেনে চলছে। আর সেটাকে যদি আলাদা আলাদা করে না বলে আমি একসঙ্গে বলি, তাহলে বলবো যে আদর্শ গ্যাস তারা, আইডিয়াল গ্যাসেস আর দোজ হু ওবে, যারা এটাকে মেনে চলে। কি মেনে চলে? আদর্শ গ্যাস সমীকরণ, অর্থাৎ PV is equal to nRT মেনে চলে। এই সমীকরণটা কত মোল গ্যাসের জন্য? এই আদর্শ গ্যাসের সমীকরণটা N মোল গ্যাসের জন্য। যেহেতু এখানে N লেখা আছে, তাহলে কত মোল? N মোল গ্যাসের। তাহলে 1 মোল গ্যাসের জন্য কি হতো? PV is equal to R। ঠিক আছে না? PV is equal to R। ক্লিয়ার? তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ PV is equal to RT আমরা বার করি। এইবার আরটা কি? যে কোনো আদর্শ গ্যাসের জন্য এটা হচ্ছে সার্বজনীন গ্যাস। যে
যে কোনো যদি গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে তাহলে যে সমীকরণটা পেয়েছি সেক্ষেত্রে যে ধ্রুবকটা নিয়েছি সেটা আদর্শ গ্যাসে কেমিক্যাল নেচার হতে পারে ডিফারেন্ট, সব গ্যাসের তো কেমিক্যাল প্রপার্টি সেম হবে না, কিন্তু দেখা গেছে যে এদের যে ফিজিক্যাল প্রপার্টি ভৌত ধর্ম তাদের ভিতর অনেক সবার ভিতরে একটা মিল পাওয়া, তাদের সবার ক্ষেত্রে এটা কি হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এইবার দেখো, দাঁড়াও 1 মিনিট বইটা খুলে নিই। ঠিক আছে, আমি খুঁজছিলাম যে আর কে অন্য কোনো টার্ম ইউজ করা হয় নাকি, তাহলে আরটাকে আমরা যেটা বললাম সার্বজনীন গ্যাস ধ্রুবক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এর বাইরে কোন টার্ম আছে কিনা আমি একবার বইতে দেখে নিলাম, যে অন্য কোনো টার্ম থাকবে সেটা মুখে বলে দাও, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কেননা সব ইনফরমেশন তো একসঙ্গে থাকে না। তাহলে এবার যে সমীকরণ পেলাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে প্রেসার অফ দ্য গ্যাস চাপ, আয়তন এন মোল গ্যাস রয়েছে, টেম্পারেচার টি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস। এবার এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর ভৌত তাৎপর্য, ভৌত তাৎপর্য অর্থাৎ ফিজিক্যাল সিগনিফিক্যান্স, তাহলে ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ আর সার্বজনীন গ্যাস ধ্রুবক এই জিনিসটা কি আছে তাকে তো ব্যাখ্যা করতে হতে পারে, অনেক সময় ডেফিনিশন। ঠিক আছে, যে হোয়াট ইজ আর, ডিফাইন আর, তখন বলবে কি মা এটা তো কোনো পড়ি না, দেখো এখান থেকে পেয়ে যাবে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক সমান সমান কি পিভি বাই, তাহলে পিভি বাই পি সমান সমান কি চাপ, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন ডিভাইডেড বাই মোল সংখ্যা ইনটু উষ্ণতা। ঠিক আছে, তাহলে আমরা পড়ছি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আর, আর এর ভৌততা, তার মানে আমরা কি পেলাম আর সমান সমান কি বল, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন ভি ডিভাইডেড বাই মোল সংখ্যা ইনটু উষ্ণতা। তাহলে বল বাই ক্ষেত্রফল মানে কি, তাহলে আর সমান সমান হচ্ছে বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য স্কয়ার ইনটু দৈর্ঘ্য কিউব ডিভাইডেড বাই মোল সংখ্যা ইনটু উষ্ণতা সমান। তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে গেল, একটা দৈর্ঘ্য পড়ে থাকলো, তাহলে বল গুণিত দৈর্ঘ্য মানে কি জানি কার্য বাই তাহলে নাথিং, আরটা কিছুই না, আরটা হচ্ছে কাজ। তাহলে কার্য বাই মোল সংখ্যা ইনটু, তাহলে সিজিএস এককে কি লিখব, এর একক কি, সিজিএস একক কি হবে আর পার মোল পা কেলভিন বা আর মোল ইনভার্স কেলভিন স্কয়ার ইনভার্স। এসআই এ কি লিখব জুল পার মোল পার কেলভিন। তাহলে এসআই কি হবে
কার্যের একক, পার মোল পার কেলভিন, এইটুকুখানি এক্সট্রা কার্যের সঙ্গে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিজিক্যাল সিগনিফিকেন্স ভৌত তাৎপর্য হচ্ছে আর ইজ কার্য, প্রতি মোল প্রতি উষ্ণতা, কিসে? কেলভিন স্কেলে। তাহলে যদি বলা হয় ডিফাইন আর, ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু, তাহলে কি পেলাম? কার্য প্রতি মোল সংখ্যা কিন্তু। তাহলে একটা কাজ করি না, আর সমান সমান কার্য তখন হবে যখন এটাকে এক ধরবো, এটাকে এক ধরবো। তাহলে আমরা বলতে পারি ডিফাইন আর, তাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি? 1 কেলভিন উষ্ণতায় 1 মোল কোন আদর্শ গ্যাস, 1 মোল কোন আদর্শ গ্যাস থেকে যে পরিমাণ কার্য বা কাজের আরেকটা রূপ হচ্ছে শক্তি পাওয়া যায়, তার মান আর এর সমান। তাহলে দেখো, তাহলে আর মানে হচ্ছে কার্য, তাহলে 1 মোল, মোলের জায়গায় 1 ধরলাম, উষ্ণতা 1 কেলভিন, 1 মোল 1 কেলভিন উষ্ণতায় 1 মোল কোন আদর্শ গ্যাস থেকে যে পরিমাণ কার্য বা শক্তি পাওয়া যায় সেটাই তার মান, তার ভ্যালুটা হচ্ছে আগের সমান। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আর, কি বোঝা গেল? কোনো অসুবিধা নেই। তাহলে এইবার আর এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? তাহলে প্রথম হচ্ছে আর এর, অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর এর মান CGS, CGS এ ওকে আর এর মান R is equal to PV by N, ঠিক আছে? তাহলে ফর 1 মোল অফ গ্যাস, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সবার 1 মোল, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে তাহলে প্রেসার সমান, প্রেসারের ভ্যালু, প্রেসার সিজিএস এ ওকে কি আমরা ডাইরেক্ট লিখতে পারি 1.013 into 10 to the power 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, কিংবা ভেঙে লিখতে পারি 76 সেমি into 13.6 into 981 centimeter into second square, 90 centimeter per second square into 22,400 সেন্টিমিটার কিউব, বা এখানে এই ভ্যালুটার জায়গায় ডাইরেক্ট আমরা বসাতে পারি 1.013, যেটা আমরা শুরুতেই এই চ্যাপ্টারে বলেছিলাম, into 10 to the power 6 9% মিটার স্কয়ার। 1 মোল গ্যাস টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস প্রমাণ। তাহলে সমান হচ্ছে কত? সমান যে ভ্যালুটা পাই এটা ক্যালকুলেট 8.314 into 10 to the power 7 আর মোল ইনভার্স কেলভিন, দিস ইজ দ্য ভ্যালু। ঠিক একইভাবে এসআই পদ্ধতিতে ফর আর এর ভ্যালুটা আমরা যেটা পাই, আমরা জানি কি আর এর সঙ্গে জুলের সম্পর্ক কি, 1 জুল ইজ ইকুয়াল টু 10 to the power 7 আর, তার মানে যখন জুলে করব আবার বসিয়েও করতে পারবো 1.013 10 to the power 5 তোমার নিউটন পার মিটার স্কয়ার ইনটু 22.4 ডিভাইডেড বাই 1000, এত ভলিউমের মান, আর হচ্ছে তোমার 1 into 273 কেলভিন, বসিয়ে করতে পারো, আদারওয়াইজ ডাইরেক্ট এখান থেকে পাচ্ছি যখন এটা জুলে হবে 8.314, কারণ এই টার্মটার সঙ্গে 1 জুল ইজ ইকুয়াল টু 10 to the power 7 হাফ, তার মানে এত জুল মোল ইনভার্স কেলভিন। আরেকটা 3 নম্বর হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার আরেকটা একক আমরা ব্যবহার করি আগের ক্ষেত্রে,
সেটা কত? লিটার অ্যাটমসফিয়ার সমান হচ্ছে আর সমান হচ্ছে পিভি বাই আরটি, সরি পিভি বাই এনটি বা 1T। পি হচ্ছে প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আয়তন হচ্ছে তোমার 1 মোলের জন্য হচ্ছে 22.4 লিটার ফর 1 মোল, 1 ইন্টু 273 ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা হয় 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821 ভ্যালুটা বেরিয়েছে, সিজিএস এর ভ্যালুটা বেরিয়েছে 8.314 ইন্টু 10⁻⁷, এসআই 8.314, আর লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার বা মোল পার কেলভিন। ক্লিয়ার? আর একটা তোমাদের হয়তো দরকার পড়ে না, ক্লাস 11 অনেক সময় থাকবে, আরেকটা তোমার ভ্যালু, সেটা হচ্ছে 4 নম্বর, যেটা হচ্ছে ক্যালোরি একক। ঠিক আছে, তোমার 4.184 জুল ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি, ক্যালোরি একক। তাহলে 4.184 জুল ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি। তাহলে আমরা এখানে ভ্যালু কত জুল বেরিয়েছে? 8.314। অতএব আর এ যেটা বেরিয়েছে 8.314 জুল ইজ ইকুয়াল টু কত? 8.314 ডিভাইডেড বাই 4.184, 1.987 ক্যালোরি। তাহলে ক্যালোরি এককে কত ভ্যালু বেরোলো আগে? ঠিক আছে, প্রমাণ চাপ উষ্ণতায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে আর এর মান কত বেরোলো? ফর 1 মোল অফ গ্যাস 1.987। তাহলে চারটে ভ্যালু অফ আর আমরা পেয়েছি। ফিজিক্যাল সিগনিফিকেন্স আর বুঝে গেছি, আদর্শ গ্যাস সমীকরণ বুঝে গেছি, সার্বজনীন গ্যাস ধ্রুবক, তার ভৌত তাৎপর্য, তার একক, তার সংজ্ঞা, ঠিক আছে, এবং তার ভ্যালু, 4 ভ্যালুস। এক হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷ আর পার মোল পার কেলভিন, 8.314 জুল পার মোল পার কেলভিন, আর একটা হচ্ছে কত? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর একটা ক্যালোরিতে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে দিস আর দ্য 4 টার্মস, ক্যালোরি, আর একটা হচ্ছে পার মোল পার কেলভিন। এই কথাটা থাকবে, জুলের সঙ্গে ওটা সম্পর্ক, এটা চলে এসেছে। ফাইন। তাহলে আমরা মোটামুটি বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং তিনটে একসঙ্গে মিশিয়ে ফেলব। ঠিক, এরপরে একটা টার্ম আমরা যে জিনিসটা নিয়ে পড়ব সেটা হচ্ছে গ্যাসের গতীয় কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে এমনি তো আমরা এইটুকু জেনেছি যে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, ছুটে বেড়াচ্ছে, এবং সেটা নিয়ে এদের নেচারটা কেমন, কিভাবে ছুটে বেড়াচ্ছে, এটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট। এবং এই নিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, ফিজিক্সে একটা বড় দিক রয়েছে, ঠিক আছে, যেটা কে বলা হয় যে এই যে গতিশীলতা অণু, গ্যাসীয় অণু, যেটার থেকেই তৈরি হয়েছে গ্যাসের গতীয় তত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে কিছু স্বীকার্য বা পস্টুলেট আছে, ঠিক, যে এরা কিভাবে গতিশীল, গতিশীলতার জন্য কি কি জিনিসের সৃষ্টি হয়, এটাকে আমরা কিভাবে দেখব। সর্বপ্রথম তোমার এই যে গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে কাজ করেছিল বার্নৌলির কথা আমরা শুনেছিলাম ক্লাস 9-এ, বার্নৌলির নীতি, বার্নৌলির থিওরেম। এখানে বার্নৌলি একটা ক্লোরিন গ্যাস কি করেছিল, একটা ক্লোরিন গ্যাস
সেই ক্লোরিন গ্যাসে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে, ঠিক আছে, অনেক সময় দম বন্ধ হয়ে আছে। সেই বার্নলিস ক্লোরিন গ্যাস নিয়ে একটা ঘরে দেখেছিল, এক কোনায় দেখেছিল সব দিকে ছড়িয়ে পড়ছে। তার মানে গ্যাসটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, ডিফিউজ হচ্ছে, তাহলে কেন এটা হচ্ছে? কি করে গ্যাসের অণুগুলো খুব তাড়াতাড়ি পুরো ঘরের প্রত্যেকটি কোনায় ছড়িয়ে পড়ছে, সেটা নিয়ে বার্নলি চিন্তা ভাবনা শুরু করেছিল। এবং পরবর্তীকালে ক্লাসিয়াস বিজ্ঞানী ক্যাসিয়াস ম্যাক্সওয়েল বোলৎসম্যান, বিজ্ঞানী ক্লাসিয়াস, ম্যাক্সওয়েল, বোলৎসম্যান, ঠিক আছে, বার্নলির সঙ্গে সঙ্গে এদের বিভিন্ন এক্সপেরিমেন্ট গ্যাস নিয়ে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষার ফলস্বরূপ আমরা গ্যাসের অণু যে সর্বদা সঞ্চারশীল, তারা ছুটে বেড়াচ্ছে, পাত্রের দেওয়ালে ধাক্কা লাগছে এবং সেখানে চাপের সৃষ্টি করছে এবং সেটা অনবরত হচ্ছে। একটা গ্যাস মলিকিউলসকে, একটা গ্যাসকে একটা কন্টেইনারে ভরে যদি ঘরের ভিতরে রেখে দাও, এটা কি হবে যে গ্যাসের অণুগুলো ছুটছে? যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা পাত্রে কিছু মার্বেল আছে, মার্বেলটাকে নিয়ে আমি ঝাঁকিয়ে ছেড়ে দিল, রেখে দিলাম, খানিকক্ষণ আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল, মার্বেল গুলো নিচে এক জায়গায় স্থির হয়ে গেল। কিন্তু আমরা কি একই ঘটনা এক্সপেক্ট করতে পারি গ্যাসের ক্ষেত্রে? গ্যাসের অণুগুলো এই ধরো ঘরের এখন যা উষ্ণতা আছে, এই ঘরের উষ্ণতায় একটা পাত্রে ভরে রাখা হয়েছে, সেই পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলো চাপ সৃষ্টি করছে, ঠিক কিনা? তাহলে কি মনে হবে, বা ধরো এই যে কোল্ড ড্রিঙ্কস এর কথাই ভাবো না, যে একটা ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে, সেটা পাত্রের মুখে উপর দিকটা খুব চাপ সৃষ্টি করছে, তাহলে সেটাকে যদি আমি রেখে দিই, খানিকক্ষণ পরে কি চাপটা একদম বন্ধ হয়ে যাবে? যেমন মার্বেল গুলো থিতিয়ে পড়লো, গ্যাসের অণুগুলো কি ছোটাছুটি বন্ধ করে দেবে? এরকম ঘটনা ঘটে। তাহলে গ্যাসের অণুগুলো সর্বদা ছুটছে, সর্বদা পাত্রের দেওয়ালে চাপ দিচ্ছে, ঠিক না, যে কোনো দিকে ছুটছে। তাহলে এটাই তো এক্সপেরিমেন্টের বিষয়, এটাই তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তার মানে কি, দিস ইজ কাইনেটিক থিওরি, গতিশীলতা। তাহলে গতিশীল অবস্থায় ছোটাছুটি করছে গ্যাসের অণুগুলোকে, সেইগুলোই এই বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্ট করে তাদের একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে না, গ্যাসের অণুগুলোকে এইভাবে দেখা যেতে পারে। সেটাই হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বা গ্যাসের গতীয় তত্ত্ব, ঠিক আছে। তাহলে আমরা এক একটা করে পস্টুলেট বা স্বীকার্যগুলো লিখবো আর পাশে একটা ডায়াগ্রাম করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে হোয়াট আর দ্য পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি? তাহলে এই যে থিওরি, তার স্বীকার্যগুলো কি কি ছিল? তাহলে এই থিওরির স্বীকার্য, দাঁড়াও 1 মিনিট একটু দেখি কতক্ষণ হয়েছে, কারণ একটু সময় লাগবে। হ্যাঁ, অ্যানালাইজ করতে। তাহলে স্বীকার্য কি ছিল, কি কি ছিল? তাহলে 1 নম্বর হচ্ছে গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাদের অণু বলে। ঠিক, ফাইন, এটা নিয়ে এখনো গতিশীলতা কিছু আসে। প্রথম পস্টুলেট ছিল, এবার বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে ক্রনোলজিক্যালি বিভিন্ন ভাবে দেওয়া থাকে আর কি, কোথাও কম থাকে, কোথাও বেশি থাকে। হয়তো ক্লাস 10-এ একটু বেশি আছে, 2-একটা এক্সট্রা বলে দেবো, তেমন কিছু নয়। গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাদের অণু বলে। তাহলে আমি যদি এখানে একটা কন্টেইনারের ছবি আঁকি, তাহলে ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, তাহলে দিস আর দ্য কণাস। তাহলে এই কণাগুলোকে কি বলা হয়?
অণু বলে। 2 নম্বর হচ্ছে অণুগুলি গোলাকার, কঠিন, স্থিতিস্থাপক। তাহলে এই অণুগুলি কেমন হচ্ছে? গোলাকার, কঠিন, স্থিতিস্থাপক। তার মানে সবাইকে ধরে নিচ্ছে ইন কাইনেটিক থিওরি অফ গ্যাস, মাইন্ড ইট। তাহলে এগুলো হচ্ছে স্বীকার্য পস্টুলেটস কারা কাইনেটিক থিওরি অফ গ্যাস। তারা কিভাবে দেখেছিল? তারা দেখেছিল ক্ষুদ্রতম কণার সমন্বয়ে গঠিত গ্যাসের অণুগুলো, এবং সেগুলো গোলাকার, কঠিন এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক ব্যাপারটা কেমন তোমরা ক্লাস 9-এ পড়েছো, ঠিক না? তোমার তার মানে কি, একটা তাকে আমি অবস্থার পরিবর্তন মানে তার আকৃতির পরিবর্তন করতে চাইছি, সে বাধা দিচ্ছে, আবার নিজের জায়গায় ফিরে আসছে। এটাই তো স্থিতিস্থাপকতা, যে আমার শরীরকে আমি বিকৃত করছি, ঠিক না? তাহলে আমি একটা পজিশনে আছি, পজিশনটাকে বিকৃত করার চেষ্টা করছি, আমি চাইবো যে আগের অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে? এটা দিস ইজ দ্য ইলাস্টিসিটি প্রপার্টি। তাহলে গ্যাসের অণুগুলো যে যেমন অবস্থায় আছে সে চাইবে যে আগের অবস্থায় ফিরে আসতে। দিস ইজ দ্য ইলাস্টিক ক্যারেক্টার, ক্লিয়ার? তাহলে 3 নম্বর হচ্ছে, 3 নম্বর কি বলা হচ্ছে? অণুগুলি সব দিক থেকেই সাদৃশ্য। তাহলে অণুগুলো সব দিক থেকেই তুমি দেখতে পাবে এবং একই রকম দেখবে, ঠিক না? একই ধরনের দেখতে হবে। 4 নম্বর, 4th পার্টে আমরা আসছি। অণুগুলি মোট আয়তন, পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। তার মানে যদি এখানে প্রত্যেকটা যে ডট দেওয়া আছে অণুগুলো, ধরো দিস ইজ দ্য কন্টেইনার, কন্টেইনারের ভিতরে রাখা আছে, এবার অণুগুলোর মোট আয়তন, তার মানে এই প্রত্যেকটা অণুর যে আয়তন যদি সেটাকে আমি যদি যোগ করি, সেটা যেটা হবে সেটা এই পাত্রের আয়তনের তুলনায়, পাত্রের যে ভলিউম তার তুলনায় কিন্তু সেটা নেগলিজিবল, ঠিক না? তার মানে সেটাকে ধরা হচ্ছে না। সেজন্য আমরা প্রথমেই বলে দিয়েছি যে কন্টেইনারে রাখা হচ্ছে, এরা যেহেতু সর্বদা গতিশীল, গতিশীলের তথ্য এখনো মানে কাইনেটিক থিওরিতে এখনো সেই পার্টটা আসছে না, আসছে একটা করে। তার মানে সেখানে কি করছে, তোমার পাত্রের আয়তনের তুলনায় অণুগুলোর আয়তনকে আমরা প্রথমেই নগণ্য ধরে নিচ্ছি, ঠিক আছে না? এরপরে 5 নম্বর। আচ্ছা, এগুলো লেখা নিশ্চয়ই হয়ে গেছে, যদি কেউ লিখতে মন করে লিখে নিতে পারো। এবার 5th, অণুগুলি সরল রৈখিক পথে সর্বদা সঞ্চারশীল, ফলে নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় ও চাপের সৃষ্টি করে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে এরা সরল রৈখিক পথ। তার মানে সাপোজ দিস ইজ একটা, এই অণুটার কথা, তাহলে এটা সরল রেখা বরাবর সোজা গেল, এই সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে চলে এলো, কাউকে পেল না, দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে। তাহলে সরল রৈখিক পথে স্ট্রেট লাইন এরা কি করে, সঞ্চারশীল, সর্বদা ছুটে বেড়াচ্ছে, সর্বদা ছুটে বেড়াচ্ছে, ফলে নিজেদের মধ্যেও ধাক্কা যেমন খাচ্ছে তেমনি পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছে।
আর যখনই পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খেলো, সাপোজ এই পয়েন্টের কথা ভাবো, তাহলে একটা পয়েন্টে যখন ধাক্কা খায় বা বল প্রয়োগ করে নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর, সেটাকেই আমরা চাপ বলি, যার ফলস্বরূপ কি হয়, পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় ও চাপের সৃষ্টি হয়। তাহলে ক্লাস 10 এ এটা কিন্তু আমরা বারে বারে বলে থাকি পস্টুলেটস এর ক্ষেত্রে, যে পাত্রের দেওয়া তারা সব সঞ্চারশীল এবং তারা কি করে, পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় এবং চাপের সৃষ্টি করে। তাহলে নেক্সট 6 নম্বর পয়েন্ট হচ্ছে অণুগুলির পরস্পরের মধ্যে সংঘর্ষ ও পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক, ফলে নিট এখানে লিখছে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে 6 নম্বর পয়েন্টটা দেখো, বলছে অণুগুলোর পরস্পরের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে বা দেওয়ালের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে, এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ যে বল দিয়েও ধাক্কাটা মারছে একইভাবে সে ফিরে চলে যাচ্ছে, ঠিক। ফলে কি হচ্ছে, নিট গতিশক্তি। তাহলে এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্ট, হঠাৎ করে নিট গতিশক্তির কথা, তার কোনো পরিবর্তন হয় না। তার মানে একটা অণু which have a mass and a velocity, তাহলে should have a kinetic energy, তাহলে গতিশক্তি অবশ্যই আছে ½ mv² যার ভ্যালু। তাহলে গতিশক্তি নিয়ে, তাহলে এখানে খুব ইন্টারেস্টিং পার্ট, একটু আগে যেটা প্রথমে আলোচনা করলাম, যেটা কাইনেটিক থিওরি 6 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করছি, যে এরা ছোটাছুটি করছে, চাপের সৃষ্টি করছে। 5 নম্বর পয়েন্টে বললাম ফাইন। 6 নম্বর পয়েন্টে বললো এই যে ধাক্কা খাচ্ছে, তাহলে সেটা ওই একটা পাত্রের ভিতর মার্বেল রেখে নাড়িয়ে দেওয়ার মতো নয়, যে রেখে দিলাম সেটা থেমে গেল। এক্ষেত্রে এই ধাক্কাটা, সংঘর্ষটা সম্পূর্ণ স্থিতিস্থাপক। তার মানে একটা ½ mv² কাইনেটিক এনার্জি নিয়ে এলো, আবার সে ফিরে গেল, থেমে গেল না। হতে পারে তার কাইনেটিক এনার্জি গতিশক্তির কম বেশি হতে পারে, কখনো কমছে কখনো বাড়ছে, কিন্তু নিট বা গড় যদি ধরি, মিন যদি ধরি, সেটা কিন্তু এক থাকছে, পরিবর্তন হচ্ছে। তাহলে প্রত্যেকটা অণু, সেটা 2 মোল গ্যাসের ক্ষেত্রে 2 × অ্যাভোগাড্রো নাম্বার অফ অণুস যদি রয়েছে, এত অণু রয়েছে, কিছু অণুর এই গতিশক্তি, কিছু অণুর ওই গতিশক্তি, গতিশক্তির পরিবর্তন হয়েছে, সবার গতিশক্তি এক নয়। কিন্তু নিট গতিশক্তি টোটাল অণু যদি ভাবি, তার কোনো পরিবর্তন হচ্ছে না এবং এই ঘটনা কন্টিনিউ হতে যাচ্ছে। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং থিং, যে কাইনেটিক এনার্জি, যে গতি নিয়ে যে গতিশক্তি সৃষ্টি করছে প্রত্যেকটা অণু, সব সময় তাদের গতিশক্তি কোনো পরিবর্তন হচ্ছে না, নিট গতিশক্তি। তার মানে সবার গতিশক্তি এক থাকছে না। কারোর সঙ্গে ধরো এর সঙ্গে ধাক্কা লেগে গতিশক্তি কমে গেল, আবার এর সঙ্গে ধাক্কা লেগে পাশ দিয়ে যাওয়ার সময় এর কমে গেল, এর বেড়ে গেল, এরকম বাড়া কমা সব সময় হচ্ছে। ফলে একটা অ্যাভারেজ বা নিট যদি গতিশক্তি বলি, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা এখানে আমরা 6 নম্বর পস্টুলেট এখানে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার মানে তারা এতটাই চঞ্চল, এতটাই দুষ্টু, তারা ছুটে বেড়াচ্ছে সবসময়। কারা? গ্যাসের মলিকুলস। 7 নম্বর কি লিখতে পারি? তাহলে এটা যখন হচ্ছে, তাহলে আমরা এখানে স্বীকার করে নিচ্ছি যে অণুগুলির মধ্যে, যেটা কাইনেটিক থিওরিতে বলছে, কোনো আকর্ষণ বা বিকর্ষণ
বল নেই। তাহলে এই জিনিসটা তখনই সম্ভব যখন এদের ভিতর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। তাহলে সেটা 7 পস্টুলেটের 7 নম্বর পয়েন্টে আমরা কি বললাম, যে অণুগুলোর ভেতর এরা যে সর্বদা ছুটছে, বিভিন্ন দিকে ছুটছে, ধাক্কাধাক্কি করছে, তাদের গতি বা গতিশক্তির পরিবর্তন হচ্ছে, কিন্তু নেট বা গড়ে এর কোনো পরিবর্তন হচ্ছে না, একই থাকছে। সেটা সম্ভব তখনই যদি এদের ভিতর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না। ঠিক আছে না? আরেকটা হচ্ছে কি 7 নম্বর আরেকটা পয়েন্ট বলতে পারি, এই যে গড়ের কথা বলছিলাম, মি গড় গতিশক্তি, তাহলে অণুগুলির গড় গতিশক্তি কার পরম গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাত। ঠিক আছে, গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাত। তাহলে পরম উষ্ণতা যেটা, তার মানে এই যে গড় যদি একটা গতিশক্তি বলি, তার মানে আমরা উষ্ণতা সেটা চার্লসের সূত্রটা মনে করে দেখো, যে ভলিউম ইনক্রিজ করছে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে। তার মানে ভলিউম ইনক্রিজ করা মানে এদের ভিতর টার্বুলেন্স বাড়ছে, এদের ভেতর কম্পন বাড়ছে, তার মানে কি এদের যে গতিশক্তি সেটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেটাই বলছি যে অণুগুলোর গতিশক্তি একটা পার্টিকুলার, যেহেতু গতিশক্তি সবসময় স্থির থাকছে না, বিভিন্ন অণুর বিভিন্ন রকম এট এ টাইম একটা সময় যখন দেখছি, তখন অণুগুলো কিছু অণুর এই গতিশক্তি, কিছু অণুর আরেক গতিশক্তি, ফলে তার একটা গড় নিতে হচ্ছে, এই গড় গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমান। তাহলে দিস আর দ্য সাম পস্টুলেটস বা স্বীকার্য কার কাইনেটিক থিওরি বা গ্যাসের গতি তথ্য। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা অণু ধরো এখান থেকে এই যদি সোজা এই দিকে যায়, তাহলে এই যে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার আগে পর্যন্ত যে পথটা অতিক্রম করলো যেখানে ধাক্কা লাগেনি, তাহলে এটাকে বলা হয় মুক্ত পথ। মুক্ত পথ, ফ্রি পাথ। ঠিক আছে, এটা বলে দিলাম। তাহলে একটা ধাক্কা লাগার আগে পর্যন্ত যে পথটা অতিক্রম করছে, অণুগুলো তো ধাক্কাধাক্কি খাচ্ছে, যে ফাঁকা রাস্তাটায় যাচ্ছে সেটা হচ্ছে ফ্রি, আমার ধাক্কা লাগবে না, আমি ফ্রিলি চলে যাচ্ছি, দ্যাট ইজ মুক্ত পথ। ঠিক আছে, ফ্রি, ফাইন। এইবার কয়েকটা ক্লাস 10-এ যদিও নেই এগুলো, আমি কয়েকটা টার্ম আমি ইউজ করছি, আমি বলে দিচ্ছি। যেমন ধরো এই যে আমি বলছি না যে একটা গ্যাসের অণুগুলো ধরো এই যখন ধাক্কা ধাক্কি লাগছে, এখানে ধাক্কা লাগলো, ঠিক আছে, এর সঙ্গে ধাক্কা এখানে এলো, আবার এখানে গেল, কারণ এই যে অণুগুলোর ভুক্ত ধাক্কা ধাক্কি খাচ্ছে, সর্বদা তার গতিপথের পরিবর্তন করছে, তার মানে বেগেরও পরিবর্তন করছে, তার মানে গতিশক্তিরও পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন হচ্ছে মানে মাস তো একই থাকছে, ভর তো একই থাকছে, তাহলে বেগের পরিবর্তন হলে গতিশক্তি হাফ mv স্কয়ার, ঠিক না? তাহলে বেগের পরিবর্তন হলে তার মানে দেখা যাচ্ছে, যদি বলা হয় যে m সংখ্যক তোমার n1 সংখ্যক, n1 মোল যদি ভাবি, n1 সংখ্যক তার বেগ হচ্ছে c1, তাহলে c1, তাহলে একইভাবে n2 সংখ্যক অণু তার বেগ পাওয়া গেল c2, n3 সংখ্যক অণু তার বেগ পাওয়া গেল c3, n4 সংখ্যক অণু যার বেগ পাওয়া গেল c4। তার মানে যদি আমি গড় বেগ ca অ্যাভারেজ করি, তাহলে আমি কি বলবো, n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 বাই n1 প্লাস n2 প্লাস n3, ঠিক না? তাহলে এই ধরনের আমি বেগ যেহেতু সর্বদা ধাক্কা লাগছে, সর্বদা বেগের দিকের পরিবর্তন হচ্ছে, কিন্তু স্থিতিস্থাপকতা থেমে থাকছে না, তাই সেক্ষেত্রে আমরা এই কাইনেটিক থিওরি অনুসারে ক্লাস 11-এ খানিকটা এক্সটেন্ডেড পার্ট করব, কিন্তু যতটা তোমাদের বলা হচ্ছে 11-এ কিন্তু ধরো 50% বা 60% যেখানে এই জিনিসগুলো রয়েছে তার পড়া হয়ে গেল। তার মানে এই ভিডিওটা যদি 11-এর সায়েন্স স্টুডেন্টরা দেখে, তাদের কিন্তু 50 to 60% হয়ে গেল, কিছু এক্সট্রা ইকুয়েশনস থাকবে, সেই ইকুয়েশনস গুলোকে একটু পড়লেই হয়ে যাবে, আর কিছু করতে হবে।
তার মানে আরো বেশি বরঞ্চ 60% কেন 70% বা 80% পড়া হয়ে যাবে, আর একটু পড়ে থাকবে যে বিষয়টা পড়ানো হচ্ছে এখানে। যেন আমি ভিডিওর যে হ্যাশট্যাগ বা উপরে থাম্বনেইল করা হয়েছে সেখানে লিখেছি অলসো হেল্পফুল ফর ক্লাস 11। ঠিক আছে, ফাইন। তাহলে এই যে গড় বেগ এইভাবে লিখতে পারি। আরেকটা টার্ম হয় এই ক্ষেত্রে আমরা গড় বর্গবেগের বর্গমূল, গড় যেটাকে ইংরেজিতে বলে রুট মিন, গড় বর্গবেগের বর্গমূল। বর্গমূল কিছুই নয়, যেটাকে ছোট হাতের সি দিয়ে প্রকাশ করা হয়, সেটা সমান কি গড় বর্গমূল করলাম গড় বর্গবেগের। তাহলে বর্গবেগ কি n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 প্লাস n1 প্লাস n2 প্লাস n3 তার বর্গ n1 cn স্কয়ার। এটাই হচ্ছে বর্গবেগের বর্গমূল। ঠিক না? বোঝা গেল? তাহলে এইগুলো কেন বলছি, এই এক্সট্রা ইনফরমেশন গুলো কেন দিচ্ছি? কারণ তোমাদের মনে হবে যে স্যার 11 এ তো ক্লাস 10 পাস করে যারা সায়েন্স নিয়ে পড়বে ক্লাস 11 এ, তো স্যার 11 এ তো আমাদের প্রথমে একটা ধারণা, মানে সত্যি 11 এর সিলেবাসটা হয়তো অনেক বড়, ক্লাস 12 এর সিলেবাসটা অনেক বড়, কিন্তু আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে পড়ি তাহলে 11 এও যে এমন কিছু জিনিস ঢুকে আছে তা নয়, সেটাও খুব সুন্দরভাবে আমরা পেরোতে পারি, সেই রাস্তাটাও খুব সোজা হতে পারে, কোনো জটিল এবড়ো খেবড়ো রাস্তা হবে না। কিন্তু আমাদের ক্লাস 10 থেকে আমরা খানিকটা 10টা তো শেষ করবোই, তার সঙ্গে সঙ্গে মাথায় কিছু জিনিস এদিক ওদিক এই ধরনের টার্মকে ঢুকিয়ে রাখবো। ফলে 11 এ গেলে যখন এই টার্মগুলো আসবে বলো এইটুকু ঠিক আছে আর একটু পড়ে নিই, বাস হয়ে গেল। তো 11 এ গেলে এই টার্মটাই থাকবে, আর একটু দেখতে হতে পারে, আবার কখনো দেখতে নাও হতে পারে, বাস হয়ে গেল 11। ক্লিয়ার? তাহলে যতটা টেনে আছে একটু যদি আমরা এদিক ওদিক করে পড়ি, আমাদের যারা মানে এই টার্মগুলো লেখাচ্ছি যারা একটু ইন্টারেস্টেড বা একটু পড়াশোনার বাইরেও আর একটু পড়তে চায় সিলেবাসের বাইরে, তাদের ঠিক আছে না? তাহলে আমরা যেহেতু একটা সার্টেন মানে ভেলোসিটি সবসময় ফিক্স থাকছে না, কিন্তু গড়ে সেই জন্য আমরা ধরে থাকছি। ঠিক আছে, একটা জায়গা। আরেকটা টার্ম আসছে, আরেকটা টার্ম আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে একটা গড় ধরি, আরেকটা ধরি যে ম্যাক্সিমাম সব থেকে বেশি সংখ্যক অণু তার বেগ কি থাকছে, সেটাকে বলি মোস্ট প্রবাবল। প্রবাবিলিটি তোমরা পড়েছো অ্যাটমিক স্ট্রাকচারে, ঠিক আছে? তাহলে প্রবাবল সম্ভাবনা, সব থেকে সম্ভাব্য বেগ, এর একটা ফর্মুলেশন আছে, সেটা হয়তো প্রমাণ 11 এ নেই, সেটা অনার্সে যে আছে। ঠিক আছে, 2RT/n, মোস্ট প্রবাবলি এটাই থাক 2RT/n। তাহলে এই মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে সম্ভাব্য বেগ। তাহলে সম্ভাব্য যে বেগ নিয়ে ধাক্কা দিতে পারে বা দিচ্ছে ম্যাক্সিমামটা, সেটাই আমি ধরে নিই সম্ভাব্য বেগ, এটাই হবে সম্ভাব্য বেগ। সবার এক নয় তো, কিন্তু গড়ে একটা পাচ্ছি। ঠিক একইভাবে সম্ভাব্য একটা বেগ পাচ্ছি, যেখানে আর হচ্ছে তোমরা জানো আর কি, একটু আগে আর নিয়ে এত মাথা কামানো হলো। টি হচ্ছে টেম্পারেচার, এম হচ্ছে তোমার মলিকুলার ওয়েট, ঠিক আছে না? মলিকুলার ওয়েট, এম হচ্ছে আণবিক গুরুত্ব। ঠিক আছে, সেখান থেকে আমরা ফর্মুলাটা এখানে রয়েছে ডাইরেক্ট, তার বেশি কিছু নেই। কি করে ফর্মুলা এলো সেটা অনার্সে একটু বেশি, সেক্ষেত্রে অনার্সে যে হবে, আর 11 এ খানিকটা হবে, তেমন কিছু হবে। ঠিক আছে, যেমন একইভাবে গতিশক্তির ক্ষেত্রেও তোমার গড় গতিশক্তি যেমন একটা টার্ম রয়েছে, আমরা একটু আগে বললাম যে গতিশক্তি একটা গড় ধরি, তেমনি গড় গতিশক্তি তোমার সমান সমান আমরা কি ধরি 3/2RT, একটা ভ্যালু পাই 3/2RT। ঠিক আছে, এটা কি গড় গতিশক্তি পার মোল, পার গ্রাম অণু বা পার মোল। তাহলে গড় গতিশক্তি প্রতি মোল বা প্রতি গ্রাম অণু 3/2RT। তাহলে এইগুলো কেন, এগুলো হঠাৎ করে বলে স্যার মাথা খারাপ হয়ে যায় নাকি, আপনারা হঠাৎ করে এইগুলো বলছেন কেন? এগুলো তো আমাদের আসবে না। না, তোমাদের আসবে না, ক্লাস 10 এ এগুলো আসবে না। কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে এক্সটেন্ডেড পার্ট, আমরা 11 এ যে কি কি জিনিস একটু নতুন নতুন দেখবো,
সেইগুলোর সঙ্গে জাস্ট একটু পরিচয় করে নেওয়া। যেহেতু গতিশক্তির পরিবর্তন হচ্ছে, আমরা গড় গতিশক্তি দেখি, আমরা দেখি গড় গতিবেগের পরিবর্তন হচ্ছে গড় গতিবেগ, ঠিক আছে না, গড় বেগ, বা আমরা দেখি ম্যাক্সিমাম অণুগুলো কি তার বেগ থাকছে, যেটাকে বলা হয় তোমার সম্ভাব্য বেগ। বা আমরা দেখি আরেকটা টার্ম আছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, গড় বেগ বেগের বর্গমূল করে একটা করে থাকে। তাহলে এই টার্মস গুলো আমাদের আসবে, আমাদের পরবর্তীকালে পড়তে হবে। বা কাইনেটিক থিওরিতে আমরা গ্যাসের অণুগুলো তার গতিশক্তিকে, তার বেগকে আমরা এইভাবে ক্যালকুলেশন করি। তার মানে গতিতত্ত্ব সেখানে স্বীকার্যগুলো কি সেগুলো লিখে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে এরা চিন্তা ভাবনা কিভাবে করে, কিভাবে কাইনেটিক থিওরি অফ গ্যাসটা এগোয়, আরো কি কি ভবিষ্যতে আমরা পড়বো, তার মানে এদের রাস্তাটা কিভাবে। তার মানে আমি কিছুই নয়, এগুলো বলার কারণ হচ্ছে যে কাইনেটিক থিওরি অফ গ্যাস কি করে আস্তে আস্তে এগিয়েছে, তাই তো। তার মানে গ্যাসের গতিতত্ত্ব আমরা ক্লাস 10 থেকে শুরু করতাম, 11-এ উঠবো, 11-এ শুরু করবো, 11-এ ধরবো, তারপরে আমরা অনার্সে যাবো, অনার্সে যে করবো, ঠিক না। যেমন আলো, আমরা এর আগেও বলেছি অনেক চ্যাপ্টার আছে, আলোকে হয়তো আমরা 6-7 থেকেই আমরা আলো চিনছি, 5 থেকেই আলো চিনেছি, তাহলে শুরু হয়েছে ওখান থেকে। তারপরে আস্তে 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 আলোকে বেরিয়েছে, তড়িৎকে আমরা চিনেছি 6-7-এ, সেখান থেকে আস্তে আস্তে ডালপালা গুটিয়ে পরপর প্রত্যেকটা ক্লাসে পেয়েছি, বিভিন্ন দিকগুলো পেয়েছি। তেমনি গ্যাসের গতিতত্ত্ব যে স্বীকার্যগুলো এখানে যখন পড়লাম, এরপরে আমরা ডালপালা নিয়ে কি করে আস্তে আস্তে বিস্তার লাভ হবে সেটাই খানিকটা খুলে দিলাম, একটু রাস্তাটা ওপেন করে দিলাম এইভাবে। তারপরে তোমরা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এখানেই শেষ করলাম। আর একটু পার্ট আছে, সেটা হচ্ছে বাস্তব গ্যাস কাকে বলে, ঠিক আছে, এবং আদর্শ গ্যাস থেকে যে বাস্তব গ্যাসের আচরণের পরিবর্তন, বিচ্যুতি, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি কেন ঘটছে, এটা নিয়েই আরেকটা পার্ট করবো, ছোট একটা পার্ট নিয়েই আমরা গ্যাসের আচরণ শেষ করবো। ওকে, থ্যাংক ইউ।